ফারহান তুই চুপ করবি? কে না কে দিয়েছে, আমার এসব ভালো লাগে না। খুলে দেখ তো আগে কে প্রয়োজনীয় কিছু লিখেছে কিনা, আয়াতও দিতে পারে। এই কথা শুনে আয়াস তাড়াতাড়ি চিরকুটটা খুলল। সত্যি যদি তার জান পাখি দিয়ে থাকে। ও চিরকুটে লেখা দেখলো, ডিয়ার হার্টফুল, আমরা ছোটবেলায় বন্ধু হলেও এখন শত্রু হয়েছি। আমার কাছে তোমার হার্ট ছিল না বলে তুমি আমায় হার্টলেস বলে ডাকতে, আমিও তোমায় সে কারণে হার্টফুল বলে ডাকতাম, কারণ তোমার কাছে হার্ট ছিল। তুমি যখন চলে গিয়েছিলে আমি তোমায় অনেক মিস করতাম। হার্টকে নিয়ে ঝগড়াগুলো সব থেকে বেশি। তারপর তো আমিও হার্টের থেকে আলাদা হয়ে যাই। এতদিন পর্যন্ত আমি তোমাদের খুব মিস করতাম, কিন্তু যখন জানতে পারলাম তুমি আমার ছোটোবেলা হার্টফুল, তাই তোমার বন্ধুত্ব করতে চলে এলাম। আমি তোমার আবার বন্ধু হতে চাই। হবে কি আমার বন্ধু? ইতি, তোমার ছোটবেলার বন্ধু নামক শত্রু হার্টলেস। আয়াত চিরকুটটা পড়েই ওর মুখে হাসি দেখা দিল। এদিকে ওকে হাসতে দেখে সজীবরা কিছুই বুঝতে পারলো না। আয়াস মুচকি এসে ছেলেটাকে জিজ্ঞেস করলো, কে দিয়েছে এটা? ওই যে নীল রঙের শার্টওয়ালা ভাইয়াটা। ও দেখতে পেল একটা নীল রঙের শার্ট পরা ছেলে উল্টো হয়ে দাঁড়িয়ে আছে মাঠের মাঝখানে। ও দৌড়ে গিয়ে ছেলেটাকে নিজের দিকে ফেরালো। ও ছেলেটার মুখ দেখে চমকালো। ও বলল, অনেক, তুই তুই সত্যিই হার্টলেস। অনেক মাথা নাড়ালো। তা দেখে আয়াজ ওকে জড়িয়ে ধরলো। ওদিকে ভার্সিটির সকলে তো অবাক, কারণ ভার্সিটির সকলে জানে ওরা দুজন শত্রু। ওদের দুজনকে এভাবে দেখে সকলে টাস্কি খেলো, সব থেকে বেশি আয়াজের বন্ধুরা। ওরাও সবাই ওর দিকে এগিয়ে গেল। আয়াজ বলল, আমিও তোকে ভীষণ মিস করেছি হার্টলেস। আমি চিরকুটে কি বলেছিলাম আমার বন্ধু হবি কি না? আগের মতো থাকলে হতাম না, কিন্তু তোকে দেখে মনে হয় তুই আসলেই চেঞ্জ হয়েছিস, তাই বন্ধু হওয়াই যায়। এখন কিন্তু আর হার্টকে নিয়ে ঝগড়া হবে না, কারণ আমার হবু বউ আছে। অনেকের কথায় আয়াজের মুখে মুহূর্তেই অন্ধকারে ছেয়ে গেল। ওর অবস্থা বুঝতে পেরে অনেক বলল, কিরে হঠাৎ চুপ হয়ে গেলি যে? সেসব কথা বাদ দে, এখন তুই বল, তুই আমাকে চিনলি কিভাবে? হার্ট বলেছে। কি? আহি বলেছে কবে? ও আচ্ছা, তার মানে সেদিন আহির মার খেয়ে হেসে হেসে কথা বললি, তুই আগে জানতিস যে আয়াতি আহি? আমিও জানতাম না, সেই দিনই জানতে পারি। ওর জন্যই নিজেকে পরিবর্তন করতে পেরেছি। তবে ও তখন বলেনি যে তুই হার্টলেস, বলেছে তো আজকে। কি আজকে? আহিকে তো 1 মাস ধরে খুঁজেই পাওয়া যাচ্ছে না, তাহলে তোকে বললো কেমনে, কেমনভাবে? তুই কি জানতি? আরে রিল্যাক্স, আমি জানি ও কোথায় আছে। সকালবেলা ফোন দিয়ে বললো তোর কথা, বাকি কিছু বলার আগে ও কল কেটে দিয়েছি। পরে ট্রাই করলাম, বন্ধ বললো। এতক্ষণ হাঁ করে আয়াজের বন্ধুরা ওদের দেখছিল। তা দেখতে পেয়ে আয়াজ ওদেরকে বলল, অনেক ও ছোটবেলার বন্ধু। কিছুক্ষণের মধ্যেই ওরা সহজ হয়ে গেল। ওরা একসাথে বসে আড্ডা দিতে লাগলো। আজ 1 মাস হলো আয়াত ভার্সিটি এলো। সবসময় বোরকা পরলেও আজও কালো রঙের লং কুর্তি, সাদা প্লাজো, মাথায় সাদা হিজাব আর জুতো পরে এসেছে। প্রতিদিনের তুলনায় ওকে অনেকটা আলাদা লাগছে। তবে আজ মাস্কটাও যুক্ত করেছে, যার কারণে অনেকেই চিনতে পারছে না। ও পুরনো সেই স্কুটি চালিয়ে ভার্সিটি ঢুকলো। সবাই ওকে দেখে না চিনলেও ওর স্কুটি দেখে বুঝতে পেরেছে এটাই আয়াত। ওকে দেখতে পেয়ে আয়াজ, ইসরাত, রোজা, অহনা এগিয়ে এসেছে। অহনা স্কুটি পার্ক করে সামনে আসতে সকলকে দেখলো। অহনা তো দৌড়ে গিয়ে আয়াতকে জড়িয়ে ধরলো আর বলল, আহি আপু, তুমি কোথায় চলে গিয়েছিলে? আবার জানো সবাই তোমাকে কত খুঁজেছে। আরে পাগলি, আমার একটা কাজ ছিল, সেটা করতে গিয়েছিলাম। সেটা কি আমাদের এখানে থাকলে করতে পারতে না? সেই অসুস্থ শরীর নিয়ে সবাইকে না বলে হসপিটাল থেকে ওইভাবে চলে গেলে। তুমি জানো বড় বাবা আশিয়ান ভাইয়া কত কান্না করেছে। আমি একদম ঠিক আছি, আর এই দেখ আমার হাত পা মাথা সব ঠিক হয়ে গেছে। এবার কান্না বন্ধ কর। অহনা আয়াতকে ছেড়ে দিল। তখন ইসরাত আয়াতকে জড়িয়ে ধরে বলল, আহি আপু, কেমন আছো তুমি? এমন কেউ করে বলো তো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আর আমার সব কিছু এমনই ভালো লাগে হুটহাট করে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রোজা আর আয়াত শুধু দেখেই যাচ্ছে, আয়াতকে কিছু বলছে না। তা দেখে আয়াত আয়াজকে বলল, পুরনো বন্ধুকে ফিরে পেয়ে আপনার কথা বন্ধ হয়ে গেছে নাকি মিস্টার আয়াজ? আয়াজ আয়াতের কথার উত্তর দিল না। খুব অভিমান করেছে আয়াজ। এরকম কেউ করে কিভাবে পাগলের মতো খুঁজেছে আয়াজ। আজকে এভাবে আসায় ও খুশি হয়েছে ঠিকই, কিন্তু প্রকাশ করবে না। ও মুখ ঘুরিয়ে রইল। তা দেখে আয়াত বলল, খুশিতে যদি কারোর কথা বন্ধ হয়ে যায় তাহলে আর আমার কি করার আছে। তবে শুনে রাখুন, কেউ আমার সাথে কথা না বললে আমি কিন্তু তার সাথে কথা বলবো না। যে আমাদের সকলকে টেনশনে ফেলে ওই অবস্থায় চলে যেতে পারে, তার সাথে আর কি কথা থাকতে পারে?
অভিমান হয়েছে বুঝি? আয়াস আর কোনো কথা বলল না, চুপ থেকে বোঝালো যে সে সত্যি অভিমান করেছে। আয়াত সেসব না মেখে রোজার কাছে গেল আর বলল, আসসালামু আলাইকুম মিস রোজা। সালাম দিলে কি করে মুসলিম চুপ থাকতে পারে, তাইও বলল। ওয়ালাইকুম আসসালাম। আর কোনো কথা যেন আমার সাথে না বলা হয়। আচ্ছা ঠিক আছে। বলেই আয়াত হাঁটা ধরল। ওরা অবাক চোখে আয়াতকে দেখছে। এমনিতে তো ও চলে গিয়ে ভুল করেছে, তার উপর আবার ওই সবাইকে অ্যাটিটিউড দেখাচ্ছে। মনে হচ্ছে ওরা সবাই ভুল করেছে ওর সাথে। আসলে ওরা কেউ আয়াতকে বুঝতে পারে না। আয়াত চলে যাচ্ছে দেখে রোজা ওর দিকে দৌড়ে গিয়ে বলল, কি রে, কথা বলতে বারণ করলাম বলে ওখান থেকে আমার সাথে কথা না বলেই চলে এলি? তুই এমন কেন? ভুল তুই করলি, আবার অ্যাটিটিউডও তুই দেখাচ্ছিস। আমার মা আমাকে একবার বলেছিল তোকে এখন যেন আমি আর না দেখি, তাই শুনে আমি বাড়ি চলে এসেছিলাম। তাহলে বোঝ আমি কিরকম। তোকে বোঝা আমার সাধ্য নয়। আমার কেন, কারোরই নয়। বুঝতে পেরেছিস, এখন চুপ থাক। আমাকে বলে গেলে কি হতো? আমি তো তোর বেস্ট ফ্রেন্ড, তাই না? সেসব কথা বাদ দে, এখন বল আরাভের সাথে প্রেম করছিস কিরকম? তুই এটাও জানিস? তুই জানিস কি করে? আমি জানি কি করে, সেটা বাদ দে। এখন বল প্রেম চলছে কিরকম? আর প্রেম ওই একটু একটু কথা হয় মেসেঞ্জারে। আচ্ছা ভালোই তো। কিন্তু ওর সম্পর্কে কিছুই জানি না আমি। সময় হোক, তারপর সব জানতে পারবি। আগে প্রেমটা ঠিকঠাক করে নে। ওকে। ওরা কথা বলতে বলতে ক্লাসে চলে গেল। এদিকে আফিয়া তো রাগে গজগজ করছে। আয়াত আবার ফিরে এসেছে। ও যদি ফিরে না আসে তাহলে ও কোনোদিনও ওর কার্য হাসিল করতে পারবে না। এমনিতে তো আয়াতকে জব্দ করতে পারবে না, তাই ও আয়াতের স্কুটির চাকার হাওয়া বের করে দিল। সেটা ও ছাড়া আর কেউ দেখলো না। সবাই তো সবার কাজ নিয়ে ব্যস্ত, তাই কে কি করলো তাতে কারো যায় আসে না। এদিকে আয়াত আদিয়ান চৌধুরীকে ফোন করে আয়াতের ভার্সিটি আসার ব্যাপারটা জানিয়ে দিল। অহনা আগেই আশিয়ানকে ফোন করে জানিয়ে দিয়েছে, ওরা আসছে বলে জানালো। আজ আয়াত, ইসরাত, অহনা কেউ ক্লাস করবে না। ওরা ক্লাস করবে না দেখে অনেক, সজীব, ফারহান ওরাও করবে না বলে জানালো। আফিয়ার এসবে ইন্টারেস্ট নেই, তবুও ওদের সাথে দাঁড়িয়ে রইল। ওরা সবাই মিলে চৌধুরী পরিবারের জন্য অপেক্ষা করতে লাগলো। তখন ফারহান বলল, ওই তোর সাথে কথা বললো না কেন? আমি বললাম না তাই? চৌধুরী তো, তাই অনেক ইগো, বুঝলি তো। যাই হোক, এতদিন ছিলি কোথায়? সবাই তোকে কত খুঁজলো কিন্তু পেলো না, কেন বলতো? আবার 1 মাস পর কোথা থেকে উদয় হলো? ও যে কখন কি করে সেটা ও ছাড়া আর কেউ জানে না। রহস্যময়ী মহিলা। একদম ঠিক বলেছিস তুই, রহস্যময় মহিলা। ধুর, ঢং দেখিয়ে কথা বললাম না দেখে কিছু জানাও হলো না। তখন ইগো দেখালো, নিজেই আবার বলে চৌধুরীদের ইগো বেশি। তুই চৌধুরী দেখেই তোর গায়ে লাগছে, তাই না? তা তো লাগবেই। ওই দেখ তো প্রিন্সিপাল স্যার কিভাবে তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছে। সত্যি তো। প্রিন্সিপাল স্যার গিয়ে আয়াতের ক্লাসের সামনে থামলো। ক্লাস টিচারকে বলল আয়াতকে ডেকে দিতে। তখন আয়াত বের হলো। ও বের হতেই রেজওয়ান আহমেদ বলল, তোর ফোন কোথায়? মানে ফোন দিয়ে কি হবে? ফোন তো আমার কাছেই, ক্লাস করছিলাম দেখে ফোন সাইলেন্ট ছিল। সেসব পরে দেখা যাবে না, কথা বল। ও ফোনটা নিয়ে কানে ধরলো। তখন যা শুনলো তাতে ওর খুব রাগ হলো। ও রেগে গিয়ে বলল, তোমরা সব রাস্তা ব্লক করো, আমি এক্ষুনি আসছি। ও ফোনটা রেজওয়ান আহমেদের কাছে দিয়ে দৌড়ে ওর ব্যাগ নিয়ে এলো ক্লাস থেকে। ওর অবস্থা দেখে সবাই অবাক হলো। ও ব্যাগ থেকে ফোন নিয়ে কাউকে ফোন দিল। ও দৌড়ে আসছে। ওদের ক্লাসটা 2 তলায়। আজরা সবকিছু স্পষ্ট দেখতে পেল। ও ফোনটা নিয়ে বলল, কোনোভাবেই আজ যেন পালাতে না পারে। আজ ওর কাছে 50টা মেয়ে রয়েছে। আজ যদি গাড়িটা একবার আমাদের হাতে থেকে বেরিয়ে যায় তাহলে আমরা মেয়েদেরকে বাঁচাতে পারবো না। সবাই সব কিছুর উপরে নজর রাখ। ও দৌড়ে ওর স্কুটির কাছে গেল। স্কুটি সোজা করতেই ও দেখলো কেউ ওর স্কুটির টায়ার পাঞ্চার করে দিয়েছে। ও স্কুটিটাকে একটা লাথি মেরে কাউকে কল দিয়ে বলল, তুমি কোথায়? তাড়াতাড়ি বাইক নিয়ে ভার্সিটি আসো, একটুও যেন দেরি না হয়। 5 মিনিট টাইম দিলাম তোমায়। তখন চৌধুরী বাড়ির সকলে ভার্সিটি ঢুকলো। সবাই আয়াতের দিকে এগিয়ে আসতে নিল। তখন একটা লেটেস্ট মডেলের বাইক এসে আয়াতের সামনে থামলো। এটাই সেই বাইক যেটা আয়াসদের সাথে রেস করেছিল। আয়াসরা সবাই অবাক হলো। এত তাড়াতাড়ি কি হচ্ছে কারো মাথায় আসছে না। বাইক থেকে নেমে এসে বাইকারটা বলল, তোমাকে এখন পাইচারকারীর অপারেশনে নয়, এখন হসপিটালে যেতে হবে। মানে?
নানাভাই ঢাকায় এসেছিল তোমার সাথে দেখা করার জন্য, কিন্তু ওনার এখানে এসে অ্যাক্সিডেন্ট হয়। হার্টের ভেতরে একটা কাজ ঢুকে গেছে। এটা খুব রিস্কি অপারেশন, তাই তোমাকে কি করতে হবে, আর বেশি দেরি করে চলবে না, তাহলে আমরা নানাভাইকে হারিয়ে ফেলবো। তোমার ফোনটা বাড়িতে ফেলে এসেছিলে, আমি সেই খবর দিতে আসছিলাম তোমায়। তুমি তো আর শুধু কাজের জন্য ফোনটাই নিয়ে এসেছো। এবার দুটোর দিক সামলাবো কি করে? দুটো কাজই জরুরি। ডক্টর এএসির কাছে কোনো কিছু অসম্ভব নয়, দুটোই তুমি ভালোভাবে সামলাতে পারবে। আর আমি এদিকটা দেখছি, তুমি নানাভাইকে দেখো। আচ্ছা ঠিক আছে, তবে সাবধানে। বাইকের ছেলেটা প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে এসেছে আয়াতের জন্য। ও কথা বলে আর হাতের হ্যান্ড গ্লাভস পরে মাথায় হেলমেট পরে বাইকে বসলো। এদিকে সবাই আয়াতকে এভাবে থেকে অবাক হলো। সবাই ওর দিকে তাকিয়ে আছে, কিন্তু এতে ওর কিছু যায় আসে না। ও ওর কাজে ব্যস্ত, এমনকি ওর পরিবার যে ওর থেকে মাত্র কয়েক হাত দূরে সেটাও খেয়াল করছে না। ও বাইক স্টার্ট বাটনে চাপ মারবে, তখন আদিয়ান চৌধুরী ওর হাত ধরে বলল, কোথায় যাচ্ছ আহিমা? তুমি কি কোনোভাবে আমাদের থেকে পালাতে চাইছো? বাবা, তুমি এখানে কখন এলে? আমি এখন তোমাকে কোথাও যেতে দেব না, তুমি আবার চলে যাবে। বাবা প্লিজ, এখন আমাকে যেতে হবে, না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আজ তোমাকে আমি যেতে দেব না, আজ যেতে দিলে তুমি আবার হারিয়ে যাবে। বাবা প্লিজ, আমায় যেতে দাও, আমি কথা দিচ্ছি কালই বাড়িতে ফিরে যাব। তখন আশিয়ান আয়াতের সামনে এসে বলল, বনু, আজ কিছুই শুনবো না, আজ তোকে কোথাও যেতে দেব না। ভাইয়া প্লিজ, আমার এখন যেতে হবে। তখনই আরো একটা লোক এলো বাইক নিয়ে। মূলত সেই বাইকটা তার জন্য, যে আয়াতের জন্য বাইক নিয়ে এসেছে। সেই ছেলেটি বলল, স্যার প্লিজ তাড়াতাড়ি করুন, না হলে সব হাতের বাইরে চলে যাবে। তখন বাইকার ছেলেটি বলল, মিস আয়াত প্লিজ তাড়াতাড়ি করুন। তখন আয়াত বলল, আপনি আপনার কাজে যান, আমি সময় মতো পৌঁছে যাব ইনশাআল্লাহ। আর টেনশন করবেন না, মাথা ঠান্ডা করে কাজ করবেন। এখন কিছু হেরফের হলে অনেক সমস্যা হয়ে যাবে। ওকে, আল্লাহ হাফেজ। বলে ছেলে দুটো চলে গেল। ওরা যেতেই আয়াত ওর বাবা আর ভাইকে বলল, প্লিজ ভাইয়া আর বাবা, বোঝার চেষ্টা করো, আমার এখন যেতে হবে। আমি তো বললাম কাল আমি বাড়িতে ফিরবো। এতক্ষণ আয়াত চুপ করে থাকলেও এখন বলল, প্লিজ আহি, মামারা যা বলছে শোনো না। আয়াত এখন আর নিজেকে সামলাতে পারলো না। এমনিতেই ও এখন চাপের মধ্যে আছে, ও ছাড়া এটা কেউ জানে না। ও হাত ছাড়া দিয়ে চিৎকার করে বলল, তোমরা শুনতে পাচ্ছ না আমি কি বলছি? আমার এখন যেতে হবে, ওখানে কেউ আমার অপেক্ষায় রয়েছে। আর তোমরা বলছো আমি তোমাদের কথা শুনি? আমি বলছি তো কাল বাড়িতে ফিরবো। এতদিন যখন অপেক্ষা করতে পেরেছো, আর একটা দিনও পারবে? রাস্তা ছাড়ো আমার। আয়াতের চিৎকারটা এত জোরে ছিল যে ওর বাবা আর ভাইয়া ওর থেকে দু হাত সরে গেল। বাকি সবাই অবাক চোখে দাঁড়িয়ে আছে। আয়াত এখন কি বলবে বুঝতে পারছে না। চৌধুরী বাড়ির সবাই অবাক চোখে আয়াতকে দেখছে। যাই হয়ে যায় না কেন, আয়াত কখনো কারোর সাথে উঁচু গলায় কথা বলেনি। আয়াত জোরে একটা দীর্ঘশ্বাস নিয়ে নিজেকে শান্ত করে বলল, সরি ভাইয়া আর বাবা, আমি তোমাদের উপর চিৎকার করতে চাইনি, কিন্তু তোমরা আমার কথা শুনছই না। আমার এখন যেতে হবে, আমি কাল সকালে বাড়িতে যাব ইনশাআল্লাহ। সবাইকে এগেইন সরি, আল্লাহ হাফেজ। বলে আয়াত সবাইকে উপেক্ষা করে বাইক নিয়ে চলে গেল। বাকি সবাই ওর দিকে অবাক হয়ে তাকিয়ে রইল, কারণ এতদিন আয়াত যেভাবে চলাফেরা করত, ওকে দেখে যে কেউ বলবে ও কোনো মধ্যবিত্ত পরিবারের মেয়ে। হুট করে এমন দামি বাইক দেখে যে কেউ টাস্কি খাবে। চৌধুরী বাড়ির সকলে আর আয়াতরা কেউ কিছু বুঝতে পারছে না, এ কোন আহিকে ওনারা দেখছে। এটাই কি সেই পুরনো আহিয়ানা চৌধুরী? ও যেতে ইসরাত বলল, মামা ভাইয়া, তোমরা আহিয়াপুর উপর রাগ করো না, হয়তো আহিয়াপুর কোনো দরকারি কাজ আছে। আর আহিয়াপু যখন বললো কাল বাড়ি ফিরবে, তাহলে দেখো কালই বাড়ি ফিরবে। ও কি এমন করে কাজ করে যে সবাইকে উপেক্ষা করে এভাবে চলে গেল? আহিয়াপু একটা পার্ট টাইম জব করে। তোকে কে বললো? আহিয়াপু বলেছে। সেদিন আমরা যখন স্টোর রুমে আটকে গেছিলাম, তখন সেদিন আহিয়াপুর কাছে ল্যাপটপ ছিল, সেটার মাধ্যমেই আমরা আলো পেয়েছিলাম। ও ল্যাপটপ কোথা থেকে এনে জিজ্ঞেস করতেই আহিয়াপু বলেছিল আহিয়াপু একটা জব করে আর ল্যাপটপ নাকি ওখান থেকেই দিয়েছে। এমনকি আপুর কাছে একটা ফোন ছিল, ওটাও নাকি কোম্পানি থেকেই দিয়েছে। এটা তুই এতদিন কেন বলিসনি? আহিয়াপু বলতে বারণ করেছিল। ও কি এমন কাজ করে তার জন্য সব সময় আলাদা ফোন ল্যাপটপ সাথে রাখতে হয়? সেসব কথা থাক, ও বাড়িতে আসলে তখন সব শোনা যাবে। আমরা তো আর জানি না ও এতদিন কোথায় কিভাবে ছিল। ও যখন বলেছে কাল ফিরবে, তাহলে দেখি না কাল কি হয়। এখন সবাই বাড়িতে চলো। আশিয়ানের কথায় সম্মতি জানালো আর বাড়ি চলে গেল। আফিয়া নিজের প্ল্যান ফ্লপ হয়েছে দেখে একটু মন খারাপ করলো। আয়াজের মাথার ভেতর অনেক কিছু ঘুরপাক খাচ্ছে। সেটা কে ছিল
যে সবসময় আয়াতকে সাহায্য করে। এমনকিও সেদিন হসপিটালে সিসি ক্যামেরায় দেখেছে একটা ছেলে আয়াতকে কোলে নিয়ে বেরিয়ে গেছে। তার চেহারা এরকম ঢাকা ছিল। ও কিছুই বুঝতে পারছে না, সব তালগোল পাকিয়ে যাচ্ছে। এর সব কিছুর উত্তর একমাত্র আয়াতই দিতে পারবে। ও নিজেকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি চলে গেল। 20 মিনিটের মধ্যেই আয়াত হসপিটালে পৌঁছালো। ও ওখানে গিয়ে দেখতে পেল ওর বড় মামা দাঁড়িয়ে আছে। উনি ঢাকায় এসেছিলেন আরো 2 সপ্তাহ আগে বিজনেসের জন্য, আর আজ ওর নানা ভাই এসেছে ওর সাথে দেখা করতে। কিন্তু কোথা থেকে কি হয়ে গেল বুঝতে পারছে না আয়াত। ও ওখানে যেতেই ওর বড় মামা বলল, আয়াত তুই এসেছিস, প্লিজ বাবাকে বাঁচা। বাবার অবস্থা ভালো না, একটা কাজ বাবার হাটে ঢুকে গেছে, তুই একমাত্র ভরসা। বড় মামা প্লিজ রিল্যাক্স, নানা ভাইয়ের কিচ্ছু হবে না, আমি আছি তো, দোয়া করো আমি যেন অপারেশনটা সাকসেসফুল করতে পারি আর নানা ভাই যেন ভালো থাকে।